হ্যালো অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক। এক্সাম বিদ্যাতে হিস্ট্রি অপশনাল কোর্স যেটা চলছিল সেটারই লেকচার শুরু হচ্ছে। আচ্ছা, কি কি দেখবো? ট্রানজিশন পয়েন্টগুলো যেগুলো ডটগুলো আছে বাকি রয়েছে, অন্যান্য কোচিং সেন্টার করায় না এসব জিনিস। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ফ্লুয়েন্টলি কিন্তু কোশ্চেন আসছে প্রত্যেক বছরই, একটা না একটা কোশ্চেন এখান থেকে কিন্তু ফাঁসে। এই যে আজকে পজিশন অফ ওম্যান আছে, ল্যান্ড গ্র্যান্টস আছে, আর মগধান এম্পায়ারের বেসিকটা ফাউন্ডেশনটা আছে। তিনটে, একটা জিনিস লেখা হয়নি এখানে। তো এই তিনটে জিনিস থেকে কিন্তু প্রত্যেক বছরই কোশ্চেন আসে। অন্যান্য কোচিং সেন্টার করায় না, কারণ তারা জানে না অ্যাকচুয়াল ঘটনাগুলো, ট্রানজিশনগুলো জানে না তারা, সেই জন্য করায় না। রাইট? এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশন কিন্তু সেগুলো কমপ্লিটলি করাচ্ছে, এক্সাম বিদ্যা প্ল্যাটফর্ম কিন্তু কমপ্লিটলি করাবে প্রিপারেশন, যাতে একটা কোশ্চেন যেন বাদ না যায়। 95 to 100% কমন দেওয়াই হচ্ছে আমাদের মেন লক্ষ্য। এক্সাম বিদ্যার মেন লক্ষ্য হচ্ছে 95 to 100% কমন হিস্ট্রি অপশনালে যেন পায় স্টুডেন্টরা, এবং সব কোশ্চেন যেন অ্যাটেম্প্ট করে আসে স্টুডেন্টরা, সেরকম ভাবেই পড়ানো হয়, একটা কোশ্চেন যেন ছাড়া না যায়। রাইট? তো তোমরা তো এখন নোটসগুলো পেয়ে যাচ্ছ। তো যারা এখনো জয়েন করোনি এক্সাম বিদ্যা, তারা হিস্ট্রি অপশনাল কোর্সে জয়েন করে নাও। এখন 2499, বোধহয় 2499, মানে 2500 টাকায় এখন পুরো হিস্ট্রি অপশনাল কোর্সটা দেওয়া হয়েছে। এরপরে যখন মেডিভেলটা শুরু হবে তখন কিন্তু এই কোর্সের দাম কিন্তু বেড়ে যেতে পারে। রাইট? বেড়ে যেতে পারে না, মোস্ট প্রবাবলি বেড়ে যাবে। আমার কাছে সেরকমই মেসেজ এসেছে উপর থেকে। আর একটা জিনিস, ডাব্লিউবিসিএস প্রিলিমস যখন কমপ্লিট হয়ে যাবে, 2024 প্রিলিমস যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকে কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নেবে। মেন্সের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু তখন কিন্তু এক্সাম বিদ্যাকে তখন ইয়ে করবে, মানে সেখান থেকে কোর্স নেবে। তো সেখানে কিন্তু দাম কিন্তু একটু বেশি লাগতে পারে। সেই জন্যই বলা, যারা এখনো কোর্স নাওনি নিয়ে রাখো। এখন তো ঠিক আছে, অ্যানিসেন্ট হিস্ট্রিটা মোস্ট প্রবাবলি সবকিছুই মানে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, কিন্তু মেডিভেল থেকে মেডিভেল মডার্ন ওয়ার্ল্ড, মেডিভেল মডার্ন ওয়ার্ল্ড তিনটে এখনো ইয়ে বাকি আছে, সেকশন বাকি আছে। সেগুলো কমপ্লিটলি কোর্স আমরা তো এই প্রাইসের মধ্যেই করাচ্ছি। গোটা ইন্ডিয়াতে খুঁজলে এই প্রাইসের মধ্যে কোথাও তুমি অপশনাল কোর্স পাবে না। কি ইউপিএসসি বলো, কি এমপিপিসিএস বলো, কি ইউপিপিসিএস বলো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হিস্ট্রি অপশনাল কোর্স কিন্তু এত কম প্রাইসে কিন্তু দিতে পারে না, একমাত্র এক্সাম বিদ্যায় কিন্তু দিতে পারে। রাইট? তো আজকের সেশনটা শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে পজিশন অফ ওমেন ইন এনসেন্ট টাইম। এটা কিন্তু বারবার দেখবে, তোমরা পিওয়াই কিউ যদি লক্ষ্য করে রাখো, এখানে কিন্তু বারবার কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ইউপিএসসি তো অব্দি কোশ্চেন আসে এখানে। রাইট? ল্যান্ড গ্রান্টস থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো আমরা দেখবো কি কি আছে। ফার্স্ট হচ্ছে পজিশন অফ ওমেন ইন এনসেন্ট টাইম। রাইট? এনসেন্ট টাইম দেখো, এনসেন্ট টাইম মানে এনসিয়েন্ট টাইমের কথা বলা হচ্ছে, এখন কিন্তু মেডিভেল টাইমের কিন্তু কথা বলা হচ্ছে না। টাইম লাইন কি বলছে? ফ্রম দ্য বেদিক এজ। বেদিক এজ কখন থেকে শুরু হয়েছিল? 1500 BC। এই তো এখানে লেখা আছে 1500 BC থেকে টু দ্য গুপ্তা এরা। গুপ্তা এরা কতদূর? 6th century AD। 6th century AD অ্যানো ডোমিনি, মানে 6th century। 6th century কবে থেকে শুরু হয়? 501 থেকে 600, 501 থেকে 599, না 601, সরি সরি, আর 600 অব্দি হচ্ছে 6th century। এই এই সময়ের মধ্যে, এই সময় পিরিয়ডের মধ্যে, এই 2000 বছরের মধ্যে ওম্যানদের কন্ডিশন কোথা থেকে কোথায় গেছিল সেইগুলো নিয়ে কমপ্লিটলি আলোচনা করবো আমরা। রাইট? কি বলছে অবজেক্টিভ? কি বলছে? ট্রেস দ্য ইভলিউশন অফ ওমেন্স সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক। সোশ্যাল কি কি দেখবো? সোশ্যাল দিক দেখবো, পলিটিক্যাল দিক দেখবো, এবং ইকোনমিক স্ট্যাটাস দেখবো ওমেনদের থ্রু আউট দ্য 5 মেজর হিস্টোরিক্যাল ফেজ। এই সময়ের মধ্যে কোনটা কোনটা 5 মেজর হিস্টোরিক্যাল ফেজেস ছিল না তো? বেদিক মানে আর্লি বেদিক। আর্লি বেদিক কখন? 1500 থেকে 1000 বিফোর ক্রাইস্ট। তারপরে হচ্ছে লেটার বেদিক। লেটার বেদিক কখন? 1000 থেকে 600। তারপর কি মহাজনপদ? মহাজনপদ এরা 600 থেকে 300। তারপর হচ্ছে মৌর্য এরা, মৌর্য এরা কখন? 300 থেকে
300 থেকে এই অবধি চলছে মোটামুটি। ধরো তোমার 300 এখানে মৌর্য এবং পোস্ট মৌর্য, 300 বিসি থেকে 300 এডি, এডি বিসি থেকে এডি। আর আর কি আর একটা টাইম গুপ্তায়রা, গুপ্তায়রা 300 থেকে 600 এডি। তো এই টাইমের মধ্যে ওম্যানদের কন্ডিশন কি কি ছিল সেই জিনিসগুলো আমরা দেখবো। কোন কোন পার্সপেক্টিভে দেখবো না, তো সোশ্যাল কন্ডিশন কিরকম ছিল, পলিটিক্যাল কন্ডিশন কিরকম ছিল এবং ইকোনমিক্যাল কন্ডিশন কিরকম ছিল, সেগুলো আমরা কমপ্লিটলি আলোচনা করবো। রাইট, তো দেখা যাক। ফার্স্ট ফেজ আর্লি বেদিক, বললাম টাইম পিরিয়ড কত, 1500 থেকে 1000 আর্লি বেদিকের টাইম। সেই সময় ওম্যানদের কন্ডিশন কিরকম ছিল আমি কমপ্লিটলি দেখে দেবো। যারা ফেমিনিস্ট আছো প্লিজ, প্লিজ যারা ফেমিনিস্ট আছো প্লিজ তাদেরকে আগে থেকে একটা প্রিকশন দিয়ে দিচ্ছি, সতর্কবার্তা, প্লিজ মাইন্ডলি নেবে না, যেরকম ছিল সেইভাবেই পড়বে। এক্সাম ক্র্যাক করা হচ্ছে মেন ইন্টেনশন, রাইট? ফেমিনিজম অন্য জায়গায়, মানে পার্সোনাল লাইফে ঠিক আছে, কিন্তু পড়ার ক্ষেত্রে ফেমিনিজম দেখালে হবে না। ওকে, রাইট? তো এ করা যায়। মানে ফেমিনিস্টদের জন্য আমি আগে থেকে বলেছি প্লিজ এক্সকিউজ মি, ঠিক আছে? এক্সকিউজ মি ফার্স্ট অফ অল আমি কিন্তু বলে দিচ্ছি, রাইট? স্ট্যাটাস কি বলছে, গোল্ডেন এরা ফর ওমেন। এই সময়টা কি ছিল? গোল্ডেন এরা, একদম স্বর্ণযুগ ছিল। কি কি ছিল না, তো ইকুয়ালিটি ছিল, ম্যান ওমেন ইকুয়ালিটি ছিল, ম্যান ওমেন ইকুয়াল ছিল স্ট্যাটাস দিক থেকে, অ্যান্ড ফ্রিডম, ওমেনদেরকে ফ্রিডম দেওয়া হতো, দেওয়া হতো, দেওয়া হয়। এর মধ্যে কিন্তু অনেক ফেমিনিস্ট কিন্তু অনেক রকম ভাবে মিনিং করবে, প্লিজ তাদেরকে বলবো প্লিজ পড়ো, রাইট? ফ্রিডম, ফ্রিডম কিন্তু দেওয়া হতো এই সময়টা। আর এডুকেশন কি কি ছিল? গার্লস আন্ডারওয়েন্ট দ্য উপনয়ন। আজকের ডেটে বলে না পইতে হচ্ছে আর উপনয়ন হচ্ছে, তখনকার দিনে মেয়েদেরও পইতে হতো, উপনয়ন হতো, সেক্রেট, রাইট, সেরেমনি, উপনয়ন কিন্তু হতো। আর কি বলছে ব্রহ্মবাদিনী, ব্রহ্মবাদিনী কাদেরকে বলছে কমপ্লিট তোমরা কিন্তু নোটসে পেয়ে যাবে, রাইট? এখানে জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা করে নেবো, একটু রিড আউট করে নেবো, আন্ডারস্ট্যান্ডিংটা বুঝে নাও, ঠিক আছে? কমপ্লিটলি কিন্তু নোটে কিন্তু পেয়ে যাবে। ব্রহ্মবাদিনী, ব্রহ্মবাদিনী মানে কি? ওমেন্স হু পারসিউড লাইফ লং স্পিরিচুয়াল লার্নিং। বিয়ে থা করতো না, স্পিরিচুয়াল লার্নিং সবকিছু ইয়ে। যেমন তুমি মেডিভেল ইন্ডিয়ার সময় দেখবে মীরাবাই, নাম শুনেছে মীরাবাই, যে কৃষ্ণকে নিজের হাজবেন্ড ভাবতো, রাইট? সেরকম স্পিরিচুয়াল নলেজ কিন্তু যাদের ছিল, মানে লাইফ লং বিয়ে করবে না, তারা কিন্তু একদম কমপ্লিটলি ভেবে নিয়েছে যে হ্যাঁ বিয়ে করবো না, কমপ্লিটলি আমার জীবনটাকে আমি আমার ইয়ের কাছে মানে পূজা অর্চনা এইসবের মধ্যে আমি স্যাক্রিফাইসের মধ্যে আমি কিন্তু পুরো লাইফটাই কিন্তু আমি কাটিয়ে দেবো। তাদের কি বলা হতো? তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। কারা কারা ছিল? যেমন মানে এক্সাম্পল আছে লোপামুদ্রা ঘোষ, ঠিক আছে? এই দুটো এক্সাম্পল মনে। ম্যারেজ কিরকম ছিল আর্লি বেদিকে? নো চাইল্ড ম্যারেজ। দেখো কি বলছে, নো চাইল্ড ম্যারেজ, কোনো চাইল্ড ম্যারেজ ছিল না। ওম্যান ম্যারিড অ্যাট ম্যাচুরিটি, কোন এজে? 16 থেকে 17 বছর। সে টু চুজিং দেয়ার হাজব্যান্ড পার্টনার, তাদের কাছে অটোনমি ছিল, ফ্রিডম ছিল, তারা হাজব্যান্ডকে চুজ করতে পারতো। আজকের ডেটের মতো সবাই মানে প্রেম 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 করে যারা, তারা নিজেরাই চুজ করে রাখে, বাড়িতে বলে একটা মানে পার্টিকুলার টাইম পিরিয়ডে পর বলে যে আমি ওকে বিয়ে করবো, বলে না? তো সেরকম কিন্তু ওমেনদের ফ্রিডম কিন্তু সেই সময় দেওয়া হতো। টুডে আজ এখনো কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট ইন পিক, অনেক ক্ষেত্রে কিন্তু, অনেক ক্ষেত্রে কিন্তু মানে অনেক অবস্ট্রাকশন দেখা যায়, কিন্তু মেনলি এখন ওমেন এম্পাওয়ারমেন্ট ইন পিক, রাইট? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, রাইট? আমি মানে ইয়ার্কি মারছি না, আমি জাস্ট একটা এটা বলছি, জাস্ট ইয়ার্কি মেরেই বললাম। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, কন্যাশ্রী পাচ্ছ, এম্পাওয়ারমেন্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো কি বলছে? সে চুজিং দেয়ার পার্টনার। লক্ষ্মীর এই ইয়ে পাচ্ছ, এই যে কন্যাশ্রী পাচ্ছ, সেখান থেকে একটা ফোন কিনছো, ব্যাস। তারপর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, চ্যাটিং, বেটিং সব হয়ে গেল, বাস। ওকে, পলিটিক্স, পলিটিক্স কিরকম ছিল সেই সময়? অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন ট্রাইবাল অ্যাসেম্বলিজ, রাইট?
তারা কিন্তু অ্যাক্টিভ ছিল, পার্টিসিপেট কিন্তু অ্যাক্টিভলি করতো। কোথায় না, তো সভা এবং বিধাতাতে, সভা এবং বিধাতাতে কিন্তু তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতো বেদিকে যে, রাইট। আর কি বলছে, রিচুয়ালস, এ ওয়াইফ ওয়াজ অর্ধাঙ্গিনী। আজকে যেটা বলা হয় না অর্ধাঙ্গিনী, নাম শুনেছে তো অর্ধাঙ্গিনী, তো তখনকার ডেটেও কিন্তু অর্ধাঙ্গিনী কনসেপ্ট ছিল, মানে হাফ লাইফ পার্টনার। ওকে, সে কিন্তু সবকিছু বাড়ি, মানে কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করছে বা কোনো মেয়ে ছেলে কোনো ছেলেকে বিয়ে করছে, তো বোথ সাইডের একটা মিউচুয়াল ট্রাস্ট মানে হতো। মিউচুয়াল ট্রাস্টের জন্য এখানে কি হতো, যে কোনো একটা বাড়িতে কোনো একটা স্যাক্রিফাইসাল কাজ হচ্ছে, কোনো একটা পুজো টুজো হচ্ছে, দেখো না আজকের ডেটে হাজব্যান্ড ওয়াইফ দুজনে বসে পুজো করে, পুজো দেয়। তো এই যে এরকম করে পুজো, আরে তুমি ইয়ে দেখেছো, কি বলছো ওটা, আরে বলো না, ফ্যামিলি ম্যান। ফ্যামিলি মানে কি দেখেছো, ফ্যামিলি মানে দেখেছো না, ওই যে আরে বলো না, ওরা হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, সুচি 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 এবং ইয়ে কি নাম, আরে বল, আরে নাম ভুলে যাই আমি, সুচি এবং ওর হাজব্যান্ড, জাস্ট বলছি। তো ওই তারা দুজনে হাত জোর করে যখন যখন নতুন ফ্ল্যাট কিনলো তখন স্যাক্রিফাইস করছেন একসঙ্গে বসে, রাইট। তো সেই জিনিসগুলো মানে উইদাউট হার প্রেজেন্সে কোনো, তার প্রেজেন্স ছাড়া কিন্তু কোনো কাজ কিন্তু সম্পূর্ণ হতো না, অর্ধাঙ্গিনী হিসাবে কিন্তু সেখানে কিন্তু ইয়ে করা হতো। এটা কিন্তু আর্লি বেদিক ফেজে। লেটার বেদিক ফেজে কি এলো, লেটার বেদিক ফেজে কিন্তু কমপ্লিটলি ডিক্লাইন হয়ে গেল ওমেনদের পজিশন, কমপ্লিটলি ডিক্লাইন। মানে আমি লাস্ট একটা গ্র্যাপ করে দেবো, গ্র্যাপের মধ্যেখানে আমি দেখিয়ে দেবো এক্স অ্যাক্সেস এবং ওয়াই অ্যাক্সেসে আমি কমপ্লিটলি দেখিয়ে দেবো যে কি করে কি জিনিসটা হয়েছে। অনেক হয়তো কোশ্চেন থাকবে, স্যার আপনি হিস্ট্রি পড়াচ্ছেন, আপনি গ্র্যাপ আঁকতে পারেন? কেন পারবো না, কেন পারবো না, মেডিকেল সায়েন্স স্টুডেন্ট, মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমি। হিস্ট্রি আমি প্যাশনে পড়াচ্ছি, রাইট। আমার সাবজেক্ট কিন্তু হিস্ট্রি নয়, আমি কিন্তু প্যাশনে পড়াই হিস্ট্রি। প্যাশনে কোনো জিনিস করাই না, সেই জিনিসটা কিন্তু 100% দিতে পারি আমি। মেডিকেল সায়েন্স প্যাশনে, এইসব জিনিস প্যাশনে, প্যাশন থাকতেই পারে। দেখবে এরকম ভাবে আমি যদি দেখি, এখানে ধরো পজিশন ছিল তোমার বেদিকে, যে লেটার বেদিকে চলে এলো এই জায়গায় একদম কমপ্লিটলি ডিক্লাইন, রাইট। কি বলছে, লেটার বেদিকে 1000 থেকে 600, the shift gradual decline in status of gradual, ওকে। আর কি বলছে, ট্রানজিশন টু সেটেল এগ্রিকালচার, অন্য কলোনি। পলিটিক্যাল লস, women were excluded from the sabha and samiti, এক্সক্লুডেড, ওমেনদের কিন্তু সভায় এবং সমিতিতে তখন কিন্তু কোনো আর পার্টিসিপেট করা যেত না, রাইট। কি ব্যাপার এটা, ব্যাটারি সিস্টেম, ওকে। তো সভা সমিতিতে কিন্তু পার্টিসিপেট করা যেত না। আর কি বলছে, সোশ্যাল প্রেজেন্স, দ্য বার্থ অফ এ সান বিকাম প্রেফারেবল, সান বার্থ দেওয়া কিন্তু প্রেফারেবল হতে লাগলো। আজকে যদি তুমি রাজস্থানে যদি যাও, রাজস্থানে গেলে তোমার মাথা হুঁশ খারাপ হয়ে যাবে, হুঁশ খারাপ হয়ে যাবে। কেন না, তো সেখানে ইনফ্যান্টিসাইড হতে থাকে, গার্ল চাইল্ড ইনফ্যান্টিসাইড, মানে যখনই তাদের ডিটেক্ট করা হয়ে গেল যে মেয়ে মানে গর্ভাবস্থায় মেয়ে আছে, কমপ্লিটলি অ্যাবর্শন, মানে চিন্তা করতে পারবে না সেখানে কি ইয়ে, 8-10 বছরের মেয়েদেরকে, 8-10 বছরের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। বায়োলজিক্যাল যে ম্যাচুরিটি সেটাও কিন্তু আসে না, তো সেই অবস্থায় বিয়ে দিয়ে দেয়। রাজস্থানের দিকে এখনো কিছু কিছু এরিয়া আছে সেগুলোতে চলে, হরিয়ানাতেও কিছু চলে, যেখানে মানে অ্যাকচুয়ালি মেয়েদের মানে এখনো কিন্তু ডিক্লাইন হয়ে আছে, রাইট। এখানে পলিটিক্যাল জিনিস আনবে না, আমি জাস্ট সোসাইটাল কথা বলছি, ঠিক আছে, সোসাইটাল। আর কি বলছে, ওভার এ ডটার, মানে বার্থ সন্স প্রেফার, মানে এটা কি বলে, সান মেটা প্রেফার্ড বলে এটাকে, সান মেটা প্রেফারেন্স, মেটা প্রেফারেন্স, সান মেটা প্রেফারেন্স। আর কি বলছে, ইন্টেলেকচুয়াল মানে কি বলছে, ইন্টেলেকচুয়াল এখানে বলছে যে ডিসপাইট শিফটস দ্য ওম্যান্স লাইক গার্গি এবং মৈত্রী কন্টিনিউ টু দ্য চ্যালেঞ্জ দ্য মেল স্কলার ইন দ্য রয়্যাল কোর্টস,
রয়্যাল কোর্টসে কিন্তু কিছু কিছু মেয়েরা কিন্তু তখন এতটাই ইন্টেলেকচুয়াল ছিল, তারা কিন্তু ছেলেদেরকে চ্যালেঞ্জ করতো, তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি সবকিছু একদম কমপ্লিটলি ছিল, তাদেরকে শুধু ফোর্সফুলি ডিক্লাইন করে রাখা হয়েছে সেই সময়, রাইট। লেটার দিয়ে কিন্তু এটুকু হয়েছিল, মানে জাস্ট ট্রানজিশনটা শিফট হলো, একদম হাই পজিশন ছিল সেখানে গ্র্যাজুয়ালি ডিক্লাইন হতে লাগলো ওমেনদের পজিশন লেটার দিকে। তারপর থার্ড ফেজ কি বলছে, তো মৌর্যান টাইম, মৌর্যান টাইম মানে মৌর্য সময় কি বলছে, মৌর্য সময় 321 থেকে 185 বিসি, কিন্তু আমরা 300 থেকে 300 অব্দি দেখবো আমরা, রাইট। সেখানে কি না, তো স্টেট অফ ইউটিলিটি, স্টেট অ্যান্ড ইউটিলিটি হিসাবে মেয়েদেরকে ইউটিলিটি হিসাবে ব্যবহার করতে লাগলো, না কি প্রেগম্যাটিক এরা ওয়ার হিউম্যান ওয়ার সিন অ্যাজ প্রোডাক্টিভ সিটিজেন অনলি, প্রোডাক্টিভ সিটিজেন মানে বলো বাচ্চা তৈরি করা মেশিন, আলটিমেটলি একদম সহজ ভাষায় বাচ্চা তৈরি করা মেশিন হিসাবে দেখা হতে লাগলো মৌর্য সময়। আর কি এমপ্লয়মেন্ট কোথায়, ওমেন্স ওয়ার ওয়ার্ক ইন স্টেট রান টেক্সটাইল ফ্যাক্টরিজ, স্টেট রান টেক্সটাইল ফ্যাক্টরিজ মানে স্টেট যেখানে তোমার টেক্সটাইল বানাতো, জামা কাপড় বানাতো, সেখানে ওমেনরা কাজ করতে লাগলো। আর কোথায়, দ্য অর্থশাস্ত্র মেনশন স্পেশাল প্রভিশন ফর ডিসেবলড ওমেন, অর্থশাস্ত্রতে মেনশন করা যে কৌটিল্য মেনশন করে রেখেছে যে স্পেশাল প্রভিশন ছিল কাদের জন্য, ডিসেবলড ওমেনদের জন্য, অ্যান্ড উইডোজের জন্য, বিধবাদের জন্য, টু আর্ন লিভিং, যাতে তারা একটা খেটে কামিয়ে যেন খেতে পারে সেইটুকু ব্যবস্থা ছিল। ওকে, আর কি ছিল, সিকিউরিটি স্পাইনেজ, দ্য কিং ইউটিলাইজড, রাজাদের তারা কিন্তু পার্সোনাল বডিগার্ড এবং স্পাই হিসাবে কিন্তু ব্যবহার করতো রাজারা মেয়েদেরকে, রাইট। আর কি লিগ্যাল রাইটস, লিগ্যাল রাইটস কি, স্ত্রীধন, ওয়াইফস প্রপার্টি মানে ওমেন্স ওন প্রপার্টি ওয়াজ ওয়েল ডিফাইন্ড, স্ত্রীধন কিন্তু ছিল, মেয়েদের নামে কিন্তু প্রপার্টি কেনা হতো, প্রপার্টি রাখা হতো, রাইট। আর কি বলছে, রিম্যারেজ অ্যান্ড ডিভোর্স মোস্ট ওভার লিগালি রিকগনাইজড, মানে আমি যদি ট্রানজিশনটা দেখি এখানে বেদিক সময়, বেদিকে এটা হচ্ছে লেটার ভেদিক, এটা মৌর্য যদি দেখি, মানে গ্র্যাজুয়াল এখানে শিফট হলো, এখান থেকে একটু মৌর্য সময় একটু বেশি হয়েছিল, মানে ওম্যানদের স্ট্যাটাস কিন্তু একটু উপরে গেছিল, রাইট। তো সেরকম আমরা বলতে পারি। ওকে, এরপরে ফেজ নাম্বার 4, ধর্মশাস্ত্র এজ 200 থেকে 300 এডি, 200 বিসি থেকে 300। আচ্ছা, এখানে ট্রানজিশনটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে, 200 থেকে 300 এডি, 200 বিসি মানে 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ অব্দি 500 বছরের যে 500 বছরের যে 500 ইয়ার্সের যে ট্রানজিশন সেটা বলছে। কারণ কোডিফিকেশন কি বলছে, অ্যান্ড প্যাট্রিয়ার্কি, এখানে দেখো পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু চলে এসছে, কোডিফাইড প্যাট্রিয়ার্কি সমাজ কিন্তু চলে এসছে, মানে পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু এখানে প্রতিষ্ঠা হয়ে গেছে এই সমাজ। ধর্মশাস্ত্র, এই যে ধর্মশাস্ত্র মানে মনুস্মৃতি, ওয়েট ক্লিয়ার করে দিয়েছিল। ওকে, আর কি বলছে, এই যে দ্য রাইজ অফ মনুস্মৃতি অ্যান্ড আদার ল বুক, এখানে দেখবে মনুস্মৃতিতে একটা তোমার কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মানে মনুস্মৃতি থেকে এখন মানে হিন্দু সাকসেশন ল, যেটা হিন্দু সাকসেশন ল মানে যেটা প্রপার্টি ছেলে 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 যেটা পাবে, অ্যাকচুয়ালি যে হিন্দু সাকসেশন ল, ফার্স্ট হিন্দু সাকসেশন ল যেটা বানানো হয়েছিল সেটা কিন্তু মনুস্মৃতি থেকেই বানানো হয়েছে, হিন্দু সাকসেশন ল, হিন্দু সাকসেশন অ্যাক্ট, সরি হিন্দু সাকসেশন অ্যাক্ট কিন্তু ফার্স্ট মনুস্মৃতির কে বেস করেই কিন্তু বানানো হয়েছিল, যে ছেলে 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 তার ছেলে প্রপার্টি একদম ছেলে দিক থেকে প্যাট্রিয়ার্কি মানে পুরুষতান্ত্রিক সমাজেই মানে আর কি চলে যাবে, সেরকম ভাবে কিন্তু হেরিডিটারি বেসিসে পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু চলে যাবে, সেটা কিন্তু এই ধর্মশাস্ত্র মনুস্মৃতি থেকে কিন্তু নেওয়া হয়েছে, ধর্মশাস্ত্র এস থেকে কিন্তু নেওয়া হয়েছিল। আর কি বলছে, 3 স্টেজ অফ ডিপেন্ডেন্সি, স্টেজ অফ ডিপেন্ডেন্সি, মেয়েরা ডিপেন্ডেন্ট হতে শুরু করলো কার উপর, না তো পুরুষদের উপর। কি বলছে, ওম্যান ইজ প্রোটেক্টেড বাই হার ফাদার ইন চাইল্ডহুড, ছোটবেলায় ফাদারের কাছে প্রোটেক্ট করতে লাগলো, হাজব্যান্ড ইন ইউথ, যখন যুবতী হলো তখন হাজব্যান্ডের কাছে প্রোটেক্ট হতে লাগলো, আর ইন ওল্ড এজ, ছেলের কাছে ওল্ড এজে কিন্তু প্রোটেক্ট হতে লাগলো, মানে ডিপেন্ডেন্ট হতে লাগলো, রাইট। এজ অফ ডিপেন্ডেন্সি কিন্তু চলে এসছে। ম্যারেজ রিফর্ম কি হয়, ম্যারেজ লোয়ারিং দ্য ম্যারেজ এজ,
ম্যারেজের আগে কত ছিল, 16-17 ছিল, 16-17 ছিল বেদিক এজে, সেখান থেকে কিন্তু আরো কমে চলে এসছে, এখানে কিন্তু 9 থেকে 11 এরকম এজে কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হতো। ম্যারেজ বিগান টু রিকমেন্ডেড, লো এজ ম্যারেজ রিকমেন্ডেড। আর কি এডুকেশনাল ডিক্লাইন কি হয়েছিল, এডুকেশন বেদিক স্টাডি ওয়াজ লার্জলি রিপ্লেসড বাই ডোমেস্টিক ট্রেনিং। তখনকার সমাজ বলতে লাগলো, ধর্ম মনুস্মৃতি বলতে লাগলো যে না, মেয়েদেরকে এত উপরে উঠানোর দরকার নেই, তারা ঘরের কাজকর্ম করুক, রাইট, ডোমেস্টিক ট্রেনিং, ঘরের কাজকর্ম করুক, গৃহিণী কাজকর্ম করুক, আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই তাদেরকে একটু উপরে স্ট্যাটাস দেওয়া। ম্যারেজ ওয়াজ নাও কনসিডার্ড অ্যাজ ওমেন্স ইনিশিয়েশন। এটার মানে আমি বলবো না, তোমরা এর মানেটা ইয়ে থেকে দেখবে। যারা ইয়ে আছে না, অনেক অনেক মেয়ে দেখে, মানে অনেকে মধ্যে ইয়ে থাকে তো, ফেমিনিজম জিনিসটা থাকে, তো তারা কিন্তু মানে অবজেকশন করবে, সেই জন্য কিন্তু এই জিনিসটা বলবো না, রাইট। এটা কিন্তু ধর্মশাস্ত্রে এজ হয়ে গেল। 5 নম্বর ফেজ কি আছে না, তো গুপ্তা এজ দেখবো আমরা। গুপ্তা এজে কি কি হয়েছিল, ট্রানজিশনটা দেখবো। ট্রানজিশন হয়েছিল কি কি না, তো হাই কালচার ভার্সেস সোশ্যাল রেস্ট্রিকশন। গুপ্তা হচ্ছে কি বলা হতো, মানে হিন্দু যুগের কিন্তু বলা হতো স্বর্ণ যুগ বলা হতো গুপ্তারা কমপ্লিটলি ছিল হিন্দু, রাইট। তো হিন্দু যুগের কিন্তু স্বর্ণযুগ, গোল্ডেন এজ বলা হতো। বাট সোশ্যাল নর্মস ফর ওমেন টাইটেন্ড, সোশ্যাল নর্মস যেগুলো ওমেনদের উপর মানে রেস্ট্রিকশন কিন্তু ছিল, রাইট। গোল্ডেন যুগ হলে কি হবে, ওমেনদের উপর কিন্তু রেস্ট্রিকশন চাপানো হয়ে গেছিল অলরেডি গুপ্ত যুগে। কি পর্দা অ্যান্ড সেকুলেশন। ভেলিং, ভেলিং দুটো সম্প্রদায়ের মধ্যে এখনো দেখা যায়, মানে দুটো মানে কমনলি। একটা হচ্ছে হিন্দুদের মধ্যে দেখবে না যে ওই যে শ্বশুরের সামনে বউ যেতে লজ্জা পায়, হিন্দু সোসাইটিতে বলছি না তো, কি না তো ঘোমটা টেনে এরকম ঘোমটা টেনে নেমে এ দেখো এটা এত দূর অব্দি ঘোমটা, এটা ধরো কোনো ফেস হলো, তো ঘোমটা এত দূর অব্দি টানতে হবে যাতে মুখটা যেন রিভিল্ড না হয় হিন্দু সোসাইটিতে। আর কি মুসলিম সোসাইটি কি বুরখা কনসেপ্ট, বুরখা যেটা হচ্ছে ভেলিং, বুরখা কনসেপ্ট, সেম কনসেপ্ট, পর্দা সিস্টেম, রাইট, অ্যাপেয়ার্ড অ্যামং দ্য হাই কাস্ট ফ্যামিলিজ। হাই ক্লাস ফ্যামিলির মধ্যে কিন্তু এই সিস্টেমটা কিন্তু লক্ষ্য করা গেছে। দ্য এমার্জেন্স অফ সতী প্রথা কিন্তু গুপ্তা এজ থেকে কিন্তু কমপ্লিটলি দেখা গেছে। আর কি ফার্স্ট রেকর্ডেড ইনস্টেন্স সতী ইরান ইনস্ক্রিপশন দেখা গেছে। দেখো ইরান, এটা কিন্তু ডাব্লিউবিসিএস এ বারবার কিন্তু আসে। ডাব্লিউবিসি কোথায় ফার্স্ট এভিডেন্স অফ সতী কোথায় পাওয়া গেছে না, তো ডাব্লিউবিসিএস এ কিন্তু আসে, এটা কিন্তু ইরান ইনস্ক্রিপশন। ওকে, এক্সেপশন কি, পলিটিক্যাল পয়েন্ট, রয়্যাল ওমেন স্টিল হেল্ড ইনফ্লুয়েন্স, রয়্যাল ওমেনরা কিন্তু ইনফ্লুয়েন্সে কিন্তু থাকতো, রয়্যাল ওমেনদের কিন্তু একটা দাবদাবা ছিল তখন অব্দি, কিন্তু আপার ক্লাস বলে মিডিল ক্লাস বলো, যারা মানে উইদাউট হোল্ডিং এনি পজিশন ইন রয়্যাল ক্লাস, রয়্যাল ওমেন, তো তারা কিন্তু একটা কিন্তু দাবদাবা কিন্তু রেখেছিল, রাইট। এই প্রভাবতী গুপ্তা রুলড অ্যাজ এ পাওয়ারফুল রিজেন্ট ফর দ্য ভাকাতাকা কিংডম, ভাকাতাকা কিংডম, যা কি সাতবাহনের পরে এসেছিল সাতবাহন কিংডম। গুপ্ত পোস্ট গুপ্তা যদি ইয়ে পোস্ট মৌর্য নাকি ভকতকা হচ্ছে সাতবাহনের পরে এসেছিল, মৌর্যর পোস্ট মৌর্য। তো সেই প্রভাবতী গুপ্তা রুলড অ্যাজ পাওয়ারফুল রিজেন্ট। ওকে, কি ভগতকার ডাইনেস্টি কিন্তু ছিল, ইস্যুইং ল্যান্ড গ্র্যান্টস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। এই যে যেটা বললো পলিটিক্যাল ওমেনদের একটা দবদবা কিন্তু ছিল, রাইট। ওকে, তো আমরা ট্রানজিশনটা আমরা দেখলাম, ট্রানজিশনটা আমরা এইভাবে আমরা ইয়ে করতে পারি, কোড করতে পারি। দেখো আমরা একটা জাস্ট টেবিল দেখে নিই, টেবিলে কি বলছে, এই যে এখানে আমরা চারটে আমরা দেখে নিয়েছি, আর্লি বেদিক, লেটার বেদিক, মৌর্য। এখানে একটা ইয়ে করা হয়নি, সেটা হচ্ছে ধর্মশাস্ত্র এজ, গুপ্তা এজ, এখানে চারটে এজ দেখানো হয়েছে। আর্লি বেদিকে ছিল কি হাই স্ট্যাটাস, কিরকম ছিল তো হাই। লেটার বেদিকে ডিক্লাইনিং,
আইএনজি ডিক্লাইন মানে গ্র্যাজুয়াল ডিক্লাইন হতে লাগলো। এখানে ছিল তো বেদিকে, এখানে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু আস্তে আস্তে কিন্তু লেটার বেদিকে এখানে চলে এলো। আর কি বলছে, স্টেট লেড এবং ভোকেশনাল মৌর্যতে, মৌর্য মানে এই কন্টেম্পোরারি ছিল, জাস্ট একটু উপরে ছিল, জাস্ট মিনিমাল অ্যান্ড ডোমেস্টিক। গুপ্তাইলে কিন্তু ডোমেস্টিক কাজে কিন্তু ইয়ে করতে লাগলো, মানে আর একটু ডিক্লাইন হতে লাগলো। এভাবে আমরা দেখতে পারি বেদিক, লেটার বেদিক, ধর্মশাস্ত্র, সরি লেটার বেদিক, মৌর্য, ধর্মশাস্ত্র, গুপ্তা, ওমানদের কন্ডিশন ছিল এখানে বেদিক, এখানে লেটার বেদিক হলো এখানে, মৌর্য সময় হলো এখানে একটু উপরে, ধর্মশাস্ত্রের সময়তে একদম ডিক্লাইন করে দিয়েছিল এখানে, এবং গুপ্তার সময়তেও কিন্তু ডিক্লাইন হতে লাগলো। এখানে আমরা যদি পয়েন্টগুলো জুড়ি, হ্যাঁ, ডিক্লাইন, আপলাইন হালকা, তারপর ডিক্লাইন, ডিক্লাইন, রাইট। আর এখানে কিন্তু এজ টাইম পিরিয়ডটা কিন্তু লিখে দেবো, এখানে কিন্তু টাইম পিরিয়ড না, সরি স্ট্যাটাস এদিকে হবে, স্ট্যাটাস, স্ট্যাটাস, স্ট্যাটাস অফ ওমেন, রাইট। এভাবে কিন্তু আমরা গ্রাফিক্যালি কিন্তু রিপ্রেজেন্ট করব খাতাতে, ওকে, খাতাতে কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, ওকে। আর কি বলছে, এগুলো কমপ্লিটলি ওখান থেকে জাস্ট একটা কনক্লুশনে চলে এসছে, কনক্লুশনে দেওয়া হয়েছে, ওকে। সামারি কি বলছে, কনক্লুশন কি বলছে, দ্য ডাউনওয়ার্ড কার্ভ, ডাউনওয়ার্ড, এই যে তোমাদের কার্ভ তো দেখালাম, ডাউনওয়ার্ড কার্ভ, ডাউনওয়ার্ড কার্ভ, স্ট্যাটাস মুভ ফ্রম ইকুয়ালিটি, মানে বেদিকে ছিল কি ছিল, ইকুয়ালিটি, ইউটিলিটিতে মৌর্যতে বাচ্চা তৈরি প্রোডাক্টস মানে তৈরি জাস্ট হয়ে গেছিল, ডিপেন্ডেন্সি গুপ্তা যে ডিপেন্ডেন্ট হতে লাগলো ম্যানরা, ওকে। রিলিজিয়ান্স অ্যাট আউটলেট, এখানে কমপ্লিটলি তোমার কিছু দেওয়া আছে 2000 সময়ে, 2000 বছরে কি কি হয়ে গেছিল মানে কন্টিনিউ জিনিসগুলো কিন্তু কমপ্লিটলি বুঝিয়ে দেওয়া হলো, ওকে। নোটসে পড়ে নেবে না, এখানে দেখে নিলে একবার নোটসে দেখে নেবে, জাস্ট সব মাথার মধ্যে গেঁথে যাবে, ওকে। এরপরে আমরা দেখবো ল্যান্ড গ্র্যান্টস। ল্যান্ড গ্র্যান্টস মানে কি, ল্যান্ড গ্র্যান্ট যদি কনসেপ্টটা আমি দেখি, কি কনসেপ্ট, ল্যান্ড গ্র্যান্টস মানে হচ্ছে আমি কাউকে জমি দিলাম, সেটা হচ্ছে আমি অ্যাজ এ ল্যান্ড কিন্তু কাউকে গ্র্যান্ট করছি, মানে কাউকে দিচ্ছি, জমি দাতা আমি। আর যে যার কাছে জমি নেই, যাকে আমি জমিটা দিচ্ছি, সে হচ্ছে কি জমি গ্রহীতা, ওকে। তো যে দিচ্ছে সে হচ্ছে দাতা, যে নিচ্ছে সে হচ্ছে জমি গ্রহীতা, ওকে। ল্যান্ড গ্র্যান্টস ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এখান থেকেই একটা কনসেপ্ট চলে আসবে, সেটা হচ্ছে ফিউডালিজম। ফিউডালিজমের কনসেপ্ট কিন্তু এই ল্যান্ড গ্র্যান্টস থেকেই আসবে, এই যে জমিনদারি, রাউতারি, সব কনসেপ্ট এখান থেকে আসবে, ওকে। তো এই একটা মানে বেসিক কনসেপ্ট। দেখি এখান থেকে কিন্তু কোশ্চেন আসে ফ্রিকোয়েন্টলি, অন্যান্য কোচিং ইনস্টিটিউটে ভয় ধরে যাবে যখন থেকে দেখবে যে এখানে কিন্তু কমপ্লিটলি করানো হচ্ছে, তারা কিন্তু ভয় ধরে যাবে। আমাকে 3-4টে কোচিং ইনস্টিটিউট কল করেছিল, 3টে, যে স্যার আপনি এত কমে কি করে দিচ্ছেন, আপনি আমাদের ইনস্টিটিউট জয়েন করুন, মোটামুটি আমরা ওখানে 7,000-8,000 টাকা করে বিক্রি করতে পারবো। আরেকটা ইনস্টিটিউট বলছে আমরা 13,000 টাকা করে বিক্রি করি অলরেডি, আপনি এত কমে কি করে দিচ্ছেন। যে আমি পারছি তাই দিচ্ছি, আমার উপর কোনো লাইবিলিটি নেই, আপনাদের বললেও না যে লাইবিলিটি আছে, সেই জন্য আপনারা দিতে পারবেন না। স্টুডেন্টদেরকে আমি কম খরচে যেন কোয়ালিটি কন্টেন্ট যেন দিতে পারি, কোয়ালিটি যেন জিনিস দিতে পারি, সেই চেষ্টা করছি। আর ওরা ব্যবসা পেতে রেখেছে, আলটিমেটলি ব্যবসা। তুমি সিলেক্টেড হও না হও ওদের কিছু যায় আসে না, এবং কনভেনশনাল মেথডে পড়িয়ে দেবে, নোটস দিয়ে দেবে, বাস নোটস দেখে দেখে করে দিল, বাস হয়ে গেল। তুমি বুঝলে না বুঝলে ওদের মাথা না ঘন্টা। নাম করবো না, বড় বড় কোচিং ইনস্টিটিউট আছে, WBCS এর ক্ষেত্রে বলছি, ইউপিএসসির কথা ছেড়ে দাও, কম করে 50-60 হাজার টাকা লাগবে, 70,000 টাকা লাগবে,
এই কোর্স নিতেই। ওকে, তো তোমরা 2,500 টাকাই পাচ্ছ এখানে এক্সাম বিদ্যাতে, মানে বুঝতে পারছো আমাদের উপর কোনো লাইবিলিটি নেই বলে আমরা দিতে পারছি, আমাদের উপর কোনো লাইবিলিটি আনবও না। যতদিন পারবো এভাবে কন্টেন্ট দেবো, যতদিন পারবো এভাবে কন্টেন্ট তৈরি করে দিব, যাতে সব রকম স্টুডেন্ট যেন সুবিধা পায়, সব রকম স্টুডেন্ট যেন ঠিকঠাক করে যেন আলটিমেটলি তাদের গোল অ্যাচিভ করতে পারে। বিজনেস করার ইন্টেনশন আমাদের নেই। আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, মানে বুঝতে পারছো, মানে প্র্যাকটিস আমি করি এখনো, তো সে প্র্যাকটিস ছেড়ে অফ টাইমে তোমাদের জন্য করছি। এই সময়টায় যদি আমি মানে সেখানে প্র্যাকটিসে ইউজ করি, সেখানে কিন্তু অনেক টাকা বেশি ইনকাম, তাও কিন্তু তোমাদের এখানে বেশি করছি কেন না, তো সব স্টুডেন্ট যেন গোলটা অ্যাচিভ করতে পারবে। যারা ইকোনমিক্যালি মানে পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারা অনেকে পিছিয়ে যায়, কেন পিছিয়ে যাবে, পিছিয়ে কেন যাবে এটা বলো। ডাব্লিউবিসিএস প্রিলিমসে কোর্সটা লঞ্চ করতে দাও, দবদবা একদম চলে যাবে, যা কোচিং ইনস্টিটিউট ছিল সবাই দবদবা কিন্তু চলে যাবে। মিনিমাম থেকে মিনিমাম প্রাইস আমি কোর্স দেবো, এবং কোয়ালিটি। কোনো স্টুডেন্টের অসুবিধা হবে স্যার আমি পাচ্ছি না, তো মানে পার্সোনালি কন্ট্যাক্ট করবে, স্যার আমি পারছি না, আমার কোর্স নিতে অসুবিধা হবে এরকম বলবে, কেন হবে না দেখি। এইখান থেকে 250+ নিয়ে আসবো, রাইট? তো আর বকবক না করে এগিয়ে যাই, জাস্ট বকবক না, জাস্ট এই যেগুলো জিনিসগুলো একদম মেইনলি একদম নিচে থেকে উঠে এসেছি আমরা, তোমরা জানি যে মাটিতে বসে থাকলে মাটির মর্মটা বুঝি আমরা। ওকে, তো যাই, তো কনটেক্সট কি হচ্ছে, দ্য ট্রানজিশন ফ্রম দ্য সেন্ট্রালাইজড ইকোনমি টু এ ল্যান্ড বেসড ফিউডাল ইকোনমি। ল্যান্ড বেসড ফিউডাল ইকোনমি, এই যে বললাম ফিউডালিজম, এখান থেকে কিন্তু কনসেপ্ট চলে আসবে ফিউডালিজম। ফিউডাল ফিউডাল থেকে লিউড দিয়ে শুরু করে দিয়েছিলাম, অন্য কিছু লিখে দিচ্ছিলাম। ফিউডালিজম থেকে চলে আসবে এখানে ওই যে হাউস অফ লর্ডস চলে আসবে না, ইংল্যান্ডের আপার হাউস, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন, এইখান থেকে কিন্তু ফিউডালিজম থেকে কিন্তু কনসেপ্ট এসছে। তো লর্ডিজম, লর্ডিজম, ল্যান্ড লর্ডিজম কনসেপ্ট কিন্তু এখান থেকে এসছে। ওকে, যখন পড়বো, ওয়ার্ল্ড হিস্ট্রি পড়বো, তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ল্যান্ড লর্ডিজম কি, ফিউডালিজম কি। ইন্ডিয়াতে ফিউডালিজম মেডিভেল ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় দেখা গেছিল, আদারওয়াইজ দেখা যায়নি। ওকে, প্রাইমারি সোর্সেস কি, কপার প্লেট, এই চার্টারগুলো ছিল, তাম্র অ্যান্ড স্টোন ইনস্ক্রিপশন। কাউকে ধরো কিছু দিলে, ল্যান্ড দিলে, কোথাও তো কিছু লিখে রাখবে, কপার, সেগুলো কপার প্লেটে রাখা হতো, এরকম করে কপার প্লেটে কিন্তু লেখা হতো। ওকে, এই কপার প্লেটে কিন্তু কিন্তু লেখা হতো গিভেন টু হোম, টেকেন বাই হোম, এরকম বাস, এত একটা বাউন্ডারি, এরকম ভাবে সবকিছু কিন্তু লেখা থাকতো বোধহয় কপার প্লেটে, এবং একটা স্টোন ইনস্ক্রিপশন এরকম স্টোনের উপর আমাকে লিখে দেওয়া হতো। আগেকার রাজারা এরকম ভাবে কিন্তু সবকিছু লিখে রাখতো। ওকে, আর কি বলছে, টাইপস অফ ইন্ট্রোডাকশন, অরিজিন অফ ল্যান্ড গ্র্যান্টস কোথা থেকে অরিজিন হয়েছিল, ফার্স্ট সাতবাহন, এই যে সাতবাহন থেকে আসছে, সাতবাহন 2nd সেঞ্চুরি এডি, মানে মানে পোস্ট মরিয়ান সময় থেকে কিন্তু তোমার ল্যান্ড গ্র্যান্ট কিন্তু ইস্যু হতে লাগলো। সাতবাহন ডাইনেস্টি ফার্স্ট ইস্যুড ল্যান্ড গ্র্যান্টস। ওকে, কিনা তো ব্রহ্মদায় স্টার্ট করেছিল, পরে আসছি সেই জিনিসটা, পরে স্লাইডে আসছি। 2nd সেঞ্চুরি এডি ইন দ্য ডেক্কান। সাতবাহন কোথায় ছিল, সাতবাহন ছিল পোস্ট মরিয়ার সময়, এই যে আন্ধ্রা কিছু কিছু সাম এরিয়া, সাম পার্টস অফ উৎকাল, ওকে, সাম পার্টস অফ তোমার তেলেঙ্গানা, সাম পার্টস অফ কর্ণাটকাতে তারা কিন্তু ইয়ে ছিল, ওই বলা হতো না যে সাতবাহন আন্ধ্রা, সাতবাহন, সাতবাহন অবলিক আন্ধ্রা, আন্ধ্রা মাছ নয়, আন্ধ্রা। এক্সপেনশন কিরকম ছিল, ইট রিচ টু পিক ডিউরিং দ্য গুপ্তা এজ। গুপ্তা এজে কিন্তু এই ল্যান্ড গ্র্যান্ড জিনিসটা কিন্তু একদম পিকে অব্দি পৌঁছে গেছিল, রাইট? অ্যান্ড পোস্ট গুপ্তা পিরিয়ডে হর্ষা পালস এবং প্রতিহারের সময় কিন্তু এটা কিন্তু ল্যান্ড গ্র্যান্ডস কিন্তু পিকে কিন্তু পৌঁছে গেছিল। দ্য শিফট ইনস্টেড অফ ক্যাশ স্যালারিজ, কাউকে ল্যান্ড গ্র্যান্ট কেন দেওয়া হতো, ল্যান্ড গ্র্যান্ট কেন দেওয়া হতো, ল্যান্ড গ্র্যান্ট দেওয়া হতো, কেউ ধরো আমার আন্ডারে কাজ করছে, আমি একটা লোককে কাজে রেখেছি, আমি বললাম তোকে আমি স্যালারি দেবো না, তোকে আমি একটা আমার জায়গা পড়ে আছে ওখানে দিলাম, তো ওখানে কিছু একটা করে
তুই চালা। ও দেখলো যে ঠিক আছে, আমি তো ওখানে কোনোদিন জায়গা কিনতে পারবো না, তো ওই জায়গাটা আমি পেলাম ভালো, ওই জায়গাতে আমি একটা ব্যবসা করব, আর এখানে এখানে দাদার বাড়িতে একটু যেটুকু কাজ টুকটাক কাজগুলো আমরা করে দেবো। সেই জিনিসটা হচ্ছে ল্যান্ড গ্রান্টস, আর কিছুই না। Instead of salaries, king began to granting the lands to ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণরা কি ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছিল, টেম্পলস অ্যান্ড স্টেট অফিসিয়ালস। কেউ যদি সেনা মানে সেনা হিসাবে কাজ করতো, এই যে ইকতা সিস্টেম কোথা থেকে এসছে, এখান থেকে ল্যান্ড গ্রান্ট সিস্টেম থেকে। ইকতা জব্তি সিস্টেম কোথা থেকে এসছে, এখান থেকে এসছে। ইকতা জব্তি এসব সিস্টেমগুলো, এই যে মেডিভাল ইন্ডিয়া গুলো আগে পড়ছি আমরা, কোথা থেকে এসছে না, তো এখান থেকে এসছে। কেউ ধরো কোনো একটা মিলিটারি মানে সেনাপতি কাজ করছে কোনো রাজার আন্ডার, বললো যে তোকে তোকে তো বেতন দিতে গেলে অনেক টাকা লাগবে, তো কি দরকার, আমি তোকে একটা জায়গা দিয়ে দিচ্ছি, তুই এখানে যারা যারা বসে আছে তাদের থেকে তুই ট্যাক্স তুলে তোর স্যালারি তুই পুজিয়ে নিস, বাকি যেটুকু থাকবে আমার কাছে দিয়ে দিস। এরকম ভাবে কিন্তু ল্যান্ড গ্র্যান্ট হতো। ইম্প্যাক্ট লেড টু দ্য সামন্তবাদ, এই যে ইন্ডিয়ান ফিউডাল সিস্টেম, সামন্ত প্রথা কিন্তু এখান থেকে কিন্তু কনসেপ্ট কিন্তু এসছে, রাইট। আর কি বলছে, এই যে মোস্ট প্রেস্টিজিয়াস কমন টাইপ অফ গ্র্যান্ট কি, ব্রহ্মদা। এই যে ব্রহ্মদা, ল্যান্ড গ্র্যান্টস টু এন্টায়ার ভিলেজ গিফটেড টু ব্রাহ্মণ। একটা পুরো কমপ্লিট গ্রাম দিয়ে দেওয়া হতো কোনো একটা ব্রাহ্মণকে, রাজার আন্ডারে যে কাজ করতো সেই ব্রাহ্মণকে দেওয়া হতো টু গ্রুপ অর এ গ্রুপ অফ ব্রাহ্মণকে কিন্তু দেওয়া হতো, যে তোমরা ওখান থেকে যা ট্যাক্স আসবে, যা কর আসবে, সেখান থেকে তোমাদের চালিয়ে নিও। ওকে। আর কি অগ্রহারা কি বলছে, অগ্রহারা এ সেটেলমেন্ট অফ ব্রাহ্মণাস ইউজুয়ালি ট্যাক্স ফ্রি, settlement usually tax payment for the promotion of learning and Vedic rituals। এই যে ব্রাহ্মণরা বেদিক রিচুয়ালস গুলো প্রপাগেট করতো, মানে পিচ করতো, তার জন্য কি যে একটা ট্যাক্স ফ্রি একটা গ্র্যান্ট দিয়ে দেওয়া হতো, রাইট। আর কি দেবদান দেখবে টুডে আজকে কোন একটা মানে অনেক জমি আছে যার কাছে, সে দেখবে কিছু জমি ঠাকুরের নামে করে দেয়, কি সে এখানে একটা মন্দির করবে, সেখানে ঠাকুরকে একটা জায়গা দিয়ে দিলাম, সেখানে মন্দির করবে, ঠাকুরের উপর তার বিশ্বাস আছে, ঠাকুর তারপর তোমার ঈশ্বরের উপর বিশ্বাস আছে। একটা দেখবে কোনো একটা মানুষ যে জায়গা দিয়ে দিল একটা মসজিদ করার জন্য, রাইট, সেরকম টাইপের দেবদানা গ্র্যান্ডেড টু এ টেম্পল। তখনকার দিন তো মসজিদের কনসেপ্ট ছিল না, তখনকার টেম্পল কনসেপ্ট ছিল, তো টেম্পলকে দিয়ে দিত। দ্য রেভিনিউ ওয়াজ ইউজড ফর টেম্পল মেনটেন্যান্স। এই যে টেম্পল মেনটেন্যান্সে সেখান থেকে যে রেভিনিউটা আসতো, যে ট্যাক্সগুলো আসতো, সেখান থেকে টেম্পল মেনটেন্যান্স হতো, ডেইলি রিচুয়ালস হতো ওখান থেকে, এবং ফেস্টিভ্যাল ওখান থেকে কিন্তু কন্ডাক্ট করানো হতো। আর কি ফিচার্স, দিস ওয়ার জেনারেলি পারপিচুয়াল অ্যান্ড হেরিটেড বাই ডিসেন্ডেন্টস অ্যান্ড ট্যাক্স এক্সাম্পটেড। এখান থেকে কিন্তু কোনো ট্যাক্স রাজাকে দিতে হতো না, যে ল্যান্ডগুলো পেতো সেগুলো কিন্তু তারাই নিজেরাই কিন্তু ইউজ করতো। ওকে, সেখান থেকে যেগুলো হতো সেগুলো, এই যে দেবদানা যদি ইয়ে হতো, তো সেখান থেকে ডেলি পুজো রিচুয়ালস, তারপর তোমার এই যে ফেস্টিভ্যাল সব কিছু কন্ডাক্ট করা হতো, এবং ব্রাহ্মণ এবং গ্রুপ অফ ব্রাহ্মণকে যদি দেওয়া হতো, ব্রাহ্মদ্বারা যদি দেওয়া হতো, সেখানে কিন্তু ব্রাহ্মণরা নিজেদের ডে টু ডে এক্সপেন্স কিন্তু সেখান থেকে বার করে নিত, রাইট। সেকুলার অ্যান্ড সার্ভিস গ্র্যান্ট কি কি ছিল, সার্ভিস গ্র্যান্টের মধ্যে যদি দেখি, গিভেন টু মিলিটারি অফিসার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইন লিউ অ্যান্ড ক্যাশ স্যালারিজ। বললাম না, আমার কাছে আমি ক্যাশ দিতে পারছি না, তোমাকে আমি ইয়ে দিয়ে দিলাম, ওই জায়গা দিলাম, ওখান থেকে যা তোমার ইয়ে উঠবে, তোমার ট্যাক্স উঠবে, তুমি সেটা তোমার হাতির খরচ, এই যে তোমার ইয়ের খরচ বলো, ঘোড়ার খরচ, হাতির খরচ, ঘোড়ার খরচ, সেগুলো কিন্তু কমপ্লিটলি তুমি ওখান থেকে চালিয়ে নিও। ওকে। ফিজিক্যাল রাইটস কি বলছি, ফিজিক্যাল রাইটস, দ্য অফিসিয়াল গ্র্যান্টি হ্যাড দ্য রাইট টু কালেক্ট ফ্রম দ্য পিজেন্ট, মানে যাকে দেখো, এ হচ্ছে কিং, একজনকে ধরো ল্যান্ড গ্র্যান্ট দিয়েছে, এ ধরো একটা পার্সন হচ্ছে এর আন্ডারে ধরো এখানে একটা গ্রাম আছে, তো এই গ্রামের মধ্যে যে ট্যাক্স গুলো পাবে, যে গান্ধিগুলো পাবে, হ্যাঁ, যে ইয়েগুলো পাবে, বাপুজি পাবে, সেগুলো কিন্তু এর নিজের কাজে কিন্তু, মানে সেগুলো মানে ইয়ে করার মানে সেগুলো কিন্তু সেগুলোই উইথড্রল করবে, তাদের কিন্তু সেই রাইটসগুলো কিন্তু চলে গেল। আর কি ইমার্জেন্স অফ ইন্টারমিডিয়েটস, এই যে এ তুলতে লাগলো, আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠতে লাগলো, এখানে কিন্তু কিন্তু মিনি কিং হিসাবে, ল্যান্ডলর্ডস বা মিনি কিং হিসাবে কিন্তু সামন্ত
কোথায় মানে সামন্ত কিন্তু সামন্ত হিসাবে কিন্তু এ কিন্তু ফুলে ফেঁপে উঠতে লাগলো, রাইট? তার কাছে কিন্তু টাকা পয়সা সবকিছু চলে এলো এবং আস্তে আস্তে সে ফুলে ফেঁপে উঠতে লাগলো। সে মিনি কিং হিসাবে, লোকাল কিং হিসাবে কিন্তু সে ইয়ে হতে লাগলো, রাইট? আর কি বলছে, স্পেশালাইজড ল্যান্ড ক্যাটাগরিজ কি কি আছে? স্থলভোগ, তারপর পল্লীচন্দ্রম, আর কি ভেল্লানগাই, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা নন ব্রাহ্মণদেরকে দেওয়া হতো। আর এটা কাদেরকে দেওয়া হতো না, তো স্থলভোগে কাদেরকে, মেনটেন্স অফ স্কুল, কোনো জায়গায় যদি স্কুল স্কুল থাকে তো সেগুলোর মেনটেন্স করার জন্য স্থলভোগা কিন্তু দেওয়া হতো। আর কি পল্লীচন্দ্রম কোথায় দেওয়া হতো? ল্যান্ড ডোনেটেড টু স্পেসিফিক্যালি টু জৈন এবং বুদ্ধিস্ট ইনস্টিটিউশন। জৈন এবং বুদ্ধিস্ট ইনস্টিটিউশনকে যদি মানে তাদের রক্ষণাবেক্ষণ, ডেলি ডেলি রিচুয়ালস পালন করার জন্য যে যে খরচের তো ব্যাপার আছে, সেইগুলোর জন্য কি দেওয়া হতো না, তো পল্লীচন্দ্রম, ঠিক আছে? আর কি ভেল্লান ভাগাই কি ল্যান্ড হেল্ডেড বাই নন ব্রাহ্মিণ পেজেন্ট, নন ব্রাহ্মিণ পেজেন্টদেরকে অ্যান্ড প্রোপাইটার্স, ওকে? এড়িপাট্টি কি? এড়িপাট্টি এগুলো সাধারণত ডাব্লিউবিসিএস জিজ্ঞেস করে না। ল্যান্ড স্পেসিফিক্যালি সেট অ্যাসাইড ফর দ্য মেনটেন্স অফ দ্য ভিলেজ ট্যাঙ্কস অ্যান্ড ইরিগেশন। ডাব্লিউবিসিএস আসে না মানে কি, ডাব্লিউবিসিএস প্রিলিমসে মেন্সে আসে না, কিন্তু ইয়েতে আসে, তোমার ডেসক্রিপটিভে আসে, ওকে? ভিলেজ ট্যাঙ্ক অ্যান্ড ইরিগেশন সিস্টেমের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু এড়িপাট্টি ল্যান্ড গ্রান্টস কিন্তু দেওয়া হতো, রাইট? তাম্রা শাসন কি? তাম্রা শাসন হচ্ছে, আমি তো বললাম তোমাদেরকে যে কাউগুলো ল্যান্ড গ্রান্টস দেওয়া হতো, তো সেগুলো একটা কপার প্লেটে কিন্তু লিখে রাখা হতো যে একে দেওয়া হলো 2A ফ্রম এ, হ্যাঁ এত দূর অব্দি জমি জায়গা এটুকু। এই যে ল্যান্ড ডিটেলসে, ল্যান্ড ডিটেলস স্পেসিফিক বাউন্ডারিজ মার্ক বাই ট্রি, রিভার্স অর স্টোন, কিছু একটা ইয়ে করা হতো। প্রশস্তি, প্রশস্তি এই পোয়েটিক ইউলজি কিংস জেনারেলজি অ্যাচিভমেন্টস, এগুলো সব কিন্তু লেখা। এই যে এলাহাবাদ প্রশস্তি লেখা না, সমুদ্রগুপ্ত লেখা, সমুদ্রগুপ্তের বিষয়ে লেখা আছে এলাহাবাদ প্রশস্তি, সেই এইগুলো কিন্তু কমপ্লিটলি কিন্তু লেখা হতো। আর কি পরিহারাস এ লিস্ট অফ এক্সাম্পশন, দ্য কিংস আর্মি শ্যাল নট এন্টার দিস ল্যান্ড, এরকম কিন্তু এক্সাম্পশন কিন্তু পরিহারাস কিন্তু লেখা থাকতো এর মধ্যে। একটা ধরো এরকম পিলার আছে, এখানে কিন্তু লেখা থাকতো পরিহারাস, সেখানে কিন্তু ইনস্ক্রিপশন হিসাবে কিন্তু সবকিছু কমপ্লিটলি লেখা থাকতো, রাইট? আর কি বলছি, সোশ্യോ ইকোনমিক কনসিকুয়েন্সেস কি হতে লাগলো এই ল্যান্ডসল্যান্ড দেওয়ার ফলে, কি কি কনসিকুয়েন্সেস, ইম্প্যাক্ট কি হতে লাগলো না, তো এগ্রিকালচার এক্সপেনশন তো হতে লাগলো, এগ্রিকালচারাল এক্সপেনশন তো হতে লাগলো। গ্র্যান্ডস অফেন মেড ভার্জিন অর দ্য ল্যান্ড, যেগুলোতে তোমার আগে জঙ্গল ছিল সেগুলো কেটে পরিষ্কার করা হলো, পুরো একদম নতুন ল্যান্ড তৈরি হলো, তো সেগুলোতে এগ্রিকালচার বাড়লো। আর কি ফ্র্যাগমেন্টেড অথরিটি, অথরিটি আগে রাজার কাছে ছিল, সেই ফ্র্যাগমেন্ট হয়ে সেগুলো কি একটা সামন্ত বাবুর কাছে বা ফিউডাল লর্ডের কাছে কিন্তু চলে গেল, রাইট? আর ডিক্লাইন অফ ট্রেড, কেন ডিক্লাইন অফ ট্রেড কেন হতে লাগলো? ল্যান্ড গ্রান্ট তো ডিক্লাইন অফ ট্রেড মানে ইনক্রিজ অফ ট্রেড হবে। কি অ্যাজ দ্য ইকোনমি বিকেম দ্য ল্যান্ড সেন্ট্রিক, ইকোনমি ল্যান্ড সেন্ট্রিক হতে লাগলো, যা মানে তোমরা বলো না তোমার সামন্তবাদ কিন্তু চলে এসেছিল, ল্যান্ড সেন্ট্রিক, অ্যান্ড দ্য ইউজ অফ কয়েন ডিক্রিজ, ইউজ অফ কয়েন ডিক্রিজ। এই যে বললাম বিনিময় প্রথাতে ওকে ল্যান্ড দিয়ে দিচ্ছে, ওকে ল্যান্ড দিয়ে দিচ্ছে, এরকম চলে এসেছিল। ইকোনমি কমপ্লিটলি গন অ্যান্ড আরবান সেন্টার্স বিকান টু ডিকে, আরবান সেন্টার্স ডিক্লেয়ার হতে লাগলো। কারণ কি দেখো না, আরবানের কাছে তো অতটা জমি জমি জায়গা নেই, জমি জায়গা আছে কোথায়, আমাদের গ্রামের দিকে ফাঁকা জায়গাতে, তো সেইগুলো একে ওকে দিতে লাগলো বাটার সিস্টেমের মধ্যে, এ ওকে গ্র্যান্ড দিতে, এ ওকে ল্যান্ড দিতে লাগলো, এ ওকে ল্যান্ড দিতে লাগলো, কয়েনের কিন্তু ইউজেস কমে গেল। কয়েনের ইউজ কমলো মানে ট্রেডও কিন্তু কমে গেছে, রাইট? আর কি কালচারাল ডিফিউশন, কি কালচারাল ডিফিউশন, ব্রাহ্মণিক্যাল কালচার অ্যান্ড সংস্কৃত ল্যাঙ্গুয়েজ স্প্রেড দ্য রিমোট অ্যান্ড ট্রাইবাল এরিয়াস থ্রু দিস সেটেলমেন্টস। কোন কোন জায়গায় ট্রাইবাল এরিয়াগুলোতে কিন্তু ছড়িয়ে পড়তে লাগলো, স্প্রেড করতে লাগলো কি ব্রাহ্মণিক্যাল কালচার এবং সাংস্কৃতিক ল্যাঙ্গুয়েজ। কেন একটা রাজা একজনকে ধরো, একটা মন্ত্রীকে ধরো একটা জায়গা দিয়েছে, এখানে জানে না এখানে ট্রাইবাল গুলো আছে, মন্ত্রীর আন্ডারে যখন এলো এখান থেকে ট্যাক্স কালেক্ট করতে লাগলো, সংস্কৃত সংস্কৃতের আনাগোনা হতে লাগলো, এ জানে সংস্কৃত, এখান থেকে এর আনাগোনা হতে লাগলো, ওকে? এবং এখানে ব্রাহ্মণিক্যাল, এ ধরো ব্রাহ্মণ যদি হয়তো ব্রাহ্মণিক্যাল অর্ডারগুলো এর কাছে স্প্রেড হতে লাগলো, রাইট? এরকম ভাবে একে অপরের মধ্যে পরিপূরক হতে লাগলো, রাইট? আর কি বলছে, এই যে টাইপ অফ, এই যে মেন মেন টাইপ কি ব্রহ্মদেয় এবং এই দেবদানা, এই দুটো কিন্তু মনে রাখতে হবে, ব্রহ্মদেব এবং দেবদানা কিন্তু, আর অগ্রহারা, এই তিনটে কিন্তু মনে রাখতে হবে। আর সার্ভিস জ্ঞান তো জানো, পল্লী চন্দন চন্দন তো বুঝতেই পারলে, ওগুলো বলে দিলাম।
ব্রহ্মদেয়া কারা বেনিফিশিয়ারি ছিল? ব্রাহ্মণরা পেত। দেবদানা কারা পেত? টেম্পলরা। অগ্রহারা কারা পেত? না তো ব্রাহ্মণ কমিউনিটি পেত। সার্ভিস গ্রান্ট কে বলতো? স্টেট অফিসিয়াল পেত। এবং পল্লী চান্দাম কারা পেত? না তো জৈন এবং বুদ্ধিস্ট মঙ্করা পেত, রাইট? প্রাইমারি পারপাস কি ছিল? রিলিজিয়াস মেরিট পেত এরা, ওরশিপ, এডুকেশনাল লার্নিং এবং স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন এবং মোনাস্টিক সাপোর্ট। ট্যাক্স ফ্রি, সবগুলো ট্যাক্স ফ্রি, এবং মোস্ট অফ ল্যান্ডস ওয়ার ট্যাক্স ফ্রি। ওকে, ট্যাক্স কিন্তু দিতে হবে না। ওকে, আর কি বলছে টাইটেল? রাইজ অফ দ্য মগধা। নেক্সট টপিক যেটা বলবো, রাইজ অফ মগধ। মগধের কিভাবে রাইজ হয়েছিল, কোথা থেকে মগধ কিন্তু আস্তে আস্তে উঠে এসেছিল অ্যাজ এ একটা কমপ্লিট টেরিটরি হিসাবে কিন্তু উঠে এসেছিল, রাইট? সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখবো। রাইজ অফ মগধ যদি দেখি, ফ্রম কিংডম টু এম্পায়ার, সরি, ফ্রম কিংডম টু এম্পায়ার। আমরা প্রথমে দেখবো যে জন থেকে জনপদ হলো, জনপদ থেকে মহাজনপদ হলো। জন ছিল বেদিকে, লেটার বেদিক হলো জনপদ, লেটার বেদিকের পরে মহাজনপদ এটা হলো, মহাজনপদে এটার পর থেকে মগধ অ্যাজ এ কিংডম হিসাবে কিন্তু উঠে এসেছিল। কিংডম থেকে কি হলো? এম্পায়ার। মগধ এম্পায়ার। ফার্স্ট এম্পায়ার কে ছিল? না চন্দ্রগুপ্ত মৌর্য। কি করে সে শিফটটাকে, সেই ট্রানজিশনটা কিভাবে কি হলো, সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, স্টাডি অফ হারাঙ্কা, শিশুনাকা অ্যান্ড নন্দ ডাইনেস্টি, এই তিনটে ডাইনেস্টির তিনটে বংশ কিন্তু আমরা পড়বো আজকে। ওকে, কি থিম কি? শিফট দ্য পাওয়ার টু দ্য ইস্ট অ্যান্ড দ্য বার্থ অফ ইম্পেরিয়াল ইন্ডিয়া। ইম্পেরিয়াল ইন্ডিয়া মানে কি? ইম্পেরিয়াল ইন্ডিয়া মানে হচ্ছে কমপ্লিটলি সাম্রাজ্যবাদের ইন্ডিয়া কিন্তু শুরু হতে লাগলো মৌর্য সাম্রাজ্য থেকে, ঠিক আছে? ওয়াই মগধা? মগধায় কেন হতে লাগলো? আরো তো জায়গা ছিল, আরো তো মহাজনপদ ছিল, কেন হতে লাগলো? আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ ছিল মগধের জন্য। কি? রাজগীর, ওল্ড ক্যাপিটাল এনসার্কেলড বাই 5 হিলস। রাজগীর এখানে আছে, তো এদিকে 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 5টা হিলস আছে, যাতে প্রাকৃতিক দুর্গ হিসাবে কাজ করতে লাগলো, সেই জন্য মগধ একটা উঠে এলো। আর পাটলিপুত্র, নিউ ক্যাপিটাল এ জলদুর্গ, ওয়াটার ফর ইনফ্লুয়েন্স অফ কনফ্লুয়েন্স অফ গঙ্গা, গন্ডক অ্যান্ড সোন রিভার। তুমি যদি পাটনা যাও, এটা ধরো পাটনা, এটা ধরো গঙ্গা, এখানে আছে হাজিপুর, এখানে আছে সোনপুর, এটা হচ্ছে গঙ্গা, গঙ্গা, এটা হচ্ছে গন্ডক, এটা হচ্ছে সোনপুর, সোনপুর, হাজিপুর, এটা হচ্ছে পাটনা। তো আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি একটু আর এখান থেকে একটা চলে আসবে, এখান থেকে এটা চলে আসবে সোন নদী, এখানে পাটনার কাছে কিন্তু মিলিত হবে। তো এই এই জায়গাটা দেখো, চারিদিকে নদী বেশ, তো এটা পার্টিকুলারলি একটা চারিদিকে যদি নদী থাকে, তো পার্টিকুলার একটা জলদুর্গ হিসাবে কাজ করবে। কোনো দিক থেকে অ্যাটাক হতে পারবে না, অ্যাটাক হতে গেলে কিন্তু তাদেরকে জল পেরিয়ে আসতে হবে। ওকে, এটা দুর্গ হিসাবে কাজ করবে। দেখবে টুডে, এখন যদি দেখো, লালু প্রসাদ যাদবকে দেখেছো, শুনেছো, নাম শুনেছো তো? লালু প্রসাদ যাদব, জেডিইউ, জনতা দল ইউনাইটেডের চিফ। তো জনতা দল ইউনাইটেড চিফ লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, বড় ছেলে তেজস্বী যাদব, ছোট হচ্ছে তেজপ্রতাপ যাদব। তো লালু প্রসাদ যাদবের বড় ছেলে হচ্ছে তেজস্বী যাদব, না সরি ছোট ছেলে বোধহয়, ঠিক নাম 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 মনে আছে, কিন্তু কে বড় কে ছোট মনে নেই। তো তেজস্বী যাদব যে জায়গা থেকে দাঁড়ায়, মানে ইয়ে করে, কন্টেস্ট করে অ্যাসেম্বলিতে, সেই জায়গার নাম হচ্ছে রাঘবপুর। রাঘবপুর বলে একটা জায়গা আছে। তুমি যদি ম্যাপে দেখো, ম্যাপে খুলবে, রাঘবপুর একটা জায়গা আছে এরকম, মানে হচ্ছে আইল্যান্ড, রাঘবপুর, রাঘবপুর। তো এটা হচ্ছে গঙ্গা নদী, গঙ্গা নদীর এর মধ্যে, যেমন মাজুলি যেমন আইল্যান্ড, সেরকম রাঘবপুর হচ্ছে একটা আইল্যান্ড। ওকে, তো এইটা হচ্ছে ধরো, এটা ধরো একটা জলদুর্গ, চারিদিকে জল আছে। তো এইখানে একটা ধরো এম্পায়ার তৈরি হলো, চারিদিক থেকে বাইরেকার অ্যাটাক থেকে কিন্তু বেঁচে গেল। সেই জিনিসটা, কনসেপ্টটা বোঝাতে কিন্তু আমি লালু আলু নিয়ে এলাম। ওকে, সরি লালু নিয়ে এলাম, লালু যাদব নিয়ে এলাম। কি বলছে? ন্যাচারাল রিসোর্সেস কি হচ্ছে? প্রক্সিমিটি টু আয়রন মাইন্স। প্রক্সিমিটি টু আয়রন মাইন্স, আয়রন মাইন্স কোথায় ছিল? ঝাড়খণ্ডে। ওকে, সুপিরিয়ার ওয়েপন্স বানাতে লাগলো আয়রন থেকে, আয়রন থেকে সুপিরিয়ার ওয়েপন্স বানাতে লাগলো, কি এগ্রিকালচারাল টুলস বানাতে লাগলো সুপিরিয়ার। ওকে, আর কি বলছে? মিলিটারি এক্সপেক্টর ফার্স্ট ইউজ দ্য ওয়ার এলিফ্যান্টস অন ম্যাসিভ স্কেল লিভিং ট্যাঙ্কস। ওকে, এলিফ্যান্টের ইউজ হতে লাগলো। এলিফ্যান্ট কোথায় পাওয়া যেত না? তো এলিফ্যান্ট পাওয়া যেত তোমার নেপালের নিচে, তরাই অঞ্চলে কিন্তু বেশি এলিফ্যান্ট পাওয়া যায়। তরাই মানে হচ্ছে
নেপালে নিচে শিবালিকের নিচে যেখানে ছোট ছোট নুড়ি পাথর পাওয়া যায় এবং ঘন জঙ্গল। হরিদ্বার, ঋষিকেশ যাবে, এই পারে গঙ্গা আরতি হবে, ওই পারে হাতি, জঙ্গলি হাতি দেখতে হবে, আসবে না কারণ মধ্যেখানে তো জল আছে। তো সেই সব এরিয়াতে কিন্তু হাতি পাওয়া যেত, সেই হাতি কিন্তু অ্যাজ এ কিন্তু ন্যাচারাল রিসোর্স হিসাবে কিন্তু ব্যাটলফিল্ডে কিন্তু ইউজ হতে লাগলো, পোস্ট মানিয়ে কিন্তু ইউজ হতে লাগলো, রাইট। আর কি বলছে ইকোনমিক স্ট্রেন্থ, ফার্টাইল গ্যাংনেটিক স্টিল অ্যালাউড 2 to 3 crops এ ইয়ার, 2-3টে করে কিন্তু ফসল তৈরি হতে লাগলো, কোথায় না তো ফার্টাইল জমির জন্য, উর্বর জমির জন্য পাটলিপুত্রের ধারে। এই যে সব জায়গায় নদী নদী নদী, নদীতে বান আসতো, বান আসার জন্য নতুন মৃত্তিকা কিন্তু ওখানে করতে হতো, সেইগুলোর জন্য কিন্তু ফার্টাইল হতে থাকলো, রাইট। সেগুলো কি ফান্ডিং ফর ম্যাসিভ স্ট্যান্ডিং আর্মি, সেখান থেকে যে উর্বর জমি থেকে কিন্তু ফসল উঠতে লাগলো, সেগুলো থেকে ট্যাক্স পেতে লাগলো, ট্যাক্স কোথায় পেমেন্ট হতে লাগলো না তো ট্যাক্স পেমেন্ট হতে লাগলো না তো কোথায়, স্ট্যান্ডিং আর্মিকে সেখান থেকে কিন্তু বেতন টেতন দেওয়া হতে লাগলো, রাইট। এর জন্য কিন্তু মগধা কিন্তু উঠে এসেছিল, মগধার জন্য কিন্তু জাস্ট একটা প্লাস পয়েন্ট ছিল এই জন্য। আর কি হরাঙ্কা ডাইনেস্টি, ফার্স্ট ডাইনেস্টি কি মগধের, হরাঙ্কা ডাইনেস্টি। কে এস্টাবলিশ করেছিল না, বিম্বিসার, নট বিন্দুসার। বিন্দুসার কে ছিল না, চন্দ্রগুপ্ত মৌর্য ছেলে ছিল বিন্দুসার, BINDU, ওটা ছিল মৌর্য সাম্রাজ্য থেকে, ওকে। আর এখানে ছিল বিম্বিসার, ওকে। পলিসি অফ ম্যাট্রিমনি, কি পলিসি গ্রহণ করেছিল না তো সাম্রাজ্য বিস্তার করার জন্য, পলিসি অফ ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স বলে এগুলো, ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স, এগুলো মেডিভেল ইন্ডিয়াতে অনেক দেখবো এগুলো। কি করেছিল, ইউজেস ম্যারেজ টু সিকিউর বর্ডার, কোশাল থেকে অ্যাটাক করতে আসবে মগধ থেকে, যদি এখানে কোশাল থেকে যদি মগধে অ্যাটাক করতে আসে, তার জন্য কোশাল কোথায়, কোশাল হচ্ছে টুডে রোহিলখণ্ড পড়ছে, তো রোহিলখণ্ডের এই যে মেরাট ফেরাট এরিয়াগুলো হচ্ছে কোশাল, তো সেখান থেকে কোশাল একটা পাওয়ারফুল জায়গা ছিল, সেখান থেকে যেন অ্যাটাক না আসে তার জন্য কি করলো, এখানকার যে রাজা ছিল এ রাজার বোন হচ্ছে প্রসেনজিতের বোন হচ্ছে কি, প্রসেনজিতের বোনের নাম ঠিক খেয়াল করছে না, এর রাজা ছিল প্রসেনজিৎ, তো প্রসেনজিতের বোনকে এই বিম্বিসার বিয়ে করে নিল, এবং ডাউরিতে কি পেয়ে গেল, মধ্যখানে একটা অংশ কাশি বলে একটা জায়গা, সেটা কিন্তু পেয়ে গেল, এই যে কাশিয়াস ডাউরি, কাশিয়াস ডাউরি। বৈশালী অ্যান্ড মাদ্রা সিকুয়েন্ট নর্দার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ফ্রন্ট, এই যে এখানে ছিল মগধের উপরে, এখানে ধরো বৈশালী আছে, মানে ভাজ্জি, যেটা ভাজ্জি টুডে হাজিপুর, তো এবং মাদ্রা পড়ছে বোধ হয় এই জায়গাগুলো, তো এখান থেকে এখানে এদেরও প্রিন্সেসকে বিয়ে করে নিতে লাগলো, যাতে এখান থেকে কোনো অ্যাটাক হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু নেই, ওকে। বরঞ্চ তারা গেন করতে লাগলো, এখানে যে প্রপার্টি একটা কাশি পেয়ে গেল, এখানের মধ্যে এখানে একটা ধরো জায়গা পেয়ে গেল, ওকে। কনকোয়েস্ট অফ অঙ্গ কোথায়, টুডে ভাগলপুর, এবং কোন জায়গা পড়ছে না তো টুডে ভাগলপুর, মিথিলা পড়ছে না, ভাগলপুর, এবং তোমার জায়গাটা বলো না, জামালপুর, মুঙ্গের, যেসব জায়গায় পড়ছে টুডে অঙ্গ। অ্যানাক্সড কিংডম অফ অঙ্গ, গেনিং কন্ট্রোল দ্য পোর্ট অফ চাম্পা অ্যান্ড ইস্টার্ন ট্রেড রুটস, এই যে এখানে ছিল মগধ, এখানে ছিল অঙ্গ, আর এর মধ্যখান দিয়ে এখানে ছিল মগধ, এখানে ছিল অঙ্গ, আর উপর দিয়ে যাচ্ছে তোমার গঙ্গা, তো এইখানে আর এগুলো ধরো, এখানে ধরো একটা মার্কেট আছে, এই যে ইস্টার্ন ইন্ডিয়ার একটা মার্কেট আছে, ইস্টার্ন ট্রেড রুটস, তো ইস্টার্ন ট্রেড রুটস কোথায়, জলপথে যদি হতো, তো সেই জলপথের এই এরিয়াগুলো একদম ঘনবসতিপূর্ণ ছিল, সেই জন্য যদি এখানে এটাই ক্যাপচার করলো, তো এই জায়গাটা ক্যাপচার হয়ে গেল, মেন জায়গাটা ক্যাপচার হয়ে গেল, তার ফলে কি এখানে জলপথ এবং স্থলপথে নর্থ ইস্ট যাওয়ার রাস্তা কিন্তু তার কাছে কমপ্লিটলি হয়ে গেল, সেখানে কিন্তু যাওয়ার রাস্তা কিন্তু হয়ে গেল, রাইট। অ্যাডমিনিস্ট্রেটিভ ইনোভেশন কি, ফার্স্ট কিং টু এস্টাবলিশ এ ফর্মাল বিউরোক্রেসি অ্যান্ড পার্মানেন্ট স্ট্যান্ডিং আর্মি, বলে সেনিয়া, এই যে এখান থেকে ডাব্লিউবিসিএস কোশ্চেন আছে, সেনিয়া কাকে বলা হতো, সেনিয়া বলা হতো না তো হরাঙ্কা ডাইনেস্টি বিম্বিসারকে, রাইট, এখান থেকে ডাব্লিউবিসিএস কোশ্চেন এসেছে, ওকে। তো এই যে পার্মানেন্ট স্ট্যান্ডিং আর্মির জন্য বলা হতো সেনিয়া, তার কাছে কিন্তু পার্মানেন্ট স্ট্যান্ডিং আর্মি ছিল, কেন, তাদেরকে পেমেন্ট করার মতো ক্ষমতা তার ছিল, সারপ্লাস এগ্রিকালচার,
কৃষকদের কাছে এগ্রিকালচার প্রডিউস বেশি হতে লাগলো, তারা কর দিতে লাগলো, ট্যাক্স দিতে লাগলো, সেই ট্যাক্স থেকে আর্মিকে পেমেন্ট হতে লাগলো, রাইট? সেই জিনিসগুলো কিন্তু হতে লাগলো। ওকে, বিম্বিসারের পর কি আসছে? অজাতশত্রু। অজাতশত্রু মানে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, রাইট? 483 খ্রিস্টাব্দে হয়েছিল। অজাতশত্রু, ওকে, অ্যাগ্রেসিভ এক্সপেনশন পলিসি নিয়েছিল। তো কি কৌশলকেই নাকি জিতে গেছিল, কৌশলই নাকি জিতে গেছিল। ওকে, 16 year old for the prolonged battle against the Bhajji মানে টুডে বৈশালী কনফেডারেসি। এই যে লিচ্ছাবিস থেকে কোশ্চেন আছে, ভাজ্জি থেকে কোশ্চেন আসেই আসে না, তো কি এটা ছিল রিপাবলিক, সেই জন্য কোশ্চেন আছে। ওকে, মিলিটারি কি ছিল তো এইগুলো সেরকমভাবে কিছু পড়ার মতো নেই, জাস্ট এগুলো জাস্ট একবার রিড আউট করে নেবে, জাস্ট একবার নোটগুলো একবার রিড আউট করে নেবে, বাস, আর কিছু নেই। দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, এই যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল অ্যাট রাজগীর। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল রাজগীর কে করেছিল? তো অজাতশত্রু। ওকে, অজাতশত্রু করেছিল। অজাতশত্রুর পর আসে শিশুনাগ ডাইনেস্টি, শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের কে ইয়ে করেছিল না? তো হরাঙ্কা ডাইনেস্টি লাইন এন্ডেড আপ ইন এ সিরিজ অফ প্রিন্সিপালিটিস লাইক কিলিংস অফ ফাদার। ওকে, এ ওর বাবাকে মারতো, ওর বাবাকে মেরে দিত, সেই জন্য হরাঙ্কা ডাইনেস্টি কমপ্লিটলি ফিনিশ। এরপরে গেল শিশুনাগ। ইলেক্টেড শিশুনাগ বলে একটা ব্যক্তি ছিল, সে ইলেক্ট হতে লাগলো যে কি সে পরবর্তী রাজা হবে মগধের। ওকে, মিনিস্টার, সে ছিল মিনিস্টার এই হরাঙ্কা ডাইনেস্টি। ফল অফ অবন্তি ক্যাপচার করলো শিশুনাগ। গ্রেটেস্ট ফিট was destroying the power of অবন্তি মানে টুডে উজ্জয়ন, মহাকালেশ্বর ওমকারেশ্বর মন্দির যেখানে আছে। ওকে, সেই টুডে উজ্জয়নকে তারা কিন্তু ডিস্ট্রয় করে কিন্তু ইয়ে করতে লাগলো শিশুনাগ। আর কি এর ছেলে কি ছিল? এর ছেলে ছিল কালাশোক, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল 383 BCE। ওকে, মুভ দ্য ক্যাপিটাল পার্মানেন্টলি টু পাটলিপুত্র। এর মধ্যে পাটলিপুত্র ইয়ে হয়েছিল, মানে ইনভেন্ট হয়েছিল। আমি জাস্ট ওটা ইয়েতে পড়ে দেবো। তো কালাশোক এই যে কনভেন্ট দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল বৈশালী কত সালে হয়েছিল? 383 BCE। এগুলো কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আছে। কোথায় হয়েছিল? বৈশালীতে, বৈশালী, রাইট? শিশুনাগের পর কে ছিল? নন্দ ডাইনেস্টি, মহাপদ্মানন্দ এবং ধনানন্দ থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আছে। এইখান থেকে এই যে এখানে ধনানন্দ থেকে এবং মহাপদ্মানন্দ থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। WBCS ফ্রিকুয়েন্টলি কোশ্চেন, পিড়িতে কি মেনসে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। এ কি বলছে? আপরুটার অফ অল ক্ষত্রিয়দেরকে আপরুট করার জন্য এ পরিচিত ছিল মহাপদ্মানন্দ। ওকে, ফার্স্ট জেনারেল আম্পায়ার, ফার্স্ট গ্রেট আম্পায়ার। ওকে, গ্রেট আম্পায়ার ছিল কে? নন্দ ডাইনেস্টি ছিল ফার্স্ট গ্রেট আম্পায়ার। আস্তে আস্তে এরপরে এই যে ধনানন্দের পরে ছিল কি? চন্দ্রগুপ্ত মৌর্য। আমি জাস্ট আসছি, একটা ঘটনা বলবো, সেটা একদম হি ওয়াজ এ নন ক্ষত্রিয় রুলার এবং রিপ্রেজেন্টিং এ সোশ্যাল শিফট। ওকে, কনক্রেট কলিঙ্গা এবং ব্রড ব্যাক টু স্ট্যাচু অফ জিনা অ্যাজ ট্রফি। একরাত, টাইটেল অফ একরাত ছিল, টাইটেল একটা গ্রহণ করেছে, সেটা কি বলতো? একরাত। Dhanananda, the last Nanda ruler, famous for his immense wealth and military force, large terrified to the army of Alexander the Great. Alexander of the Great, ধনানন্দ, এই যে আলেকজান্ডার অফ গ্রেট ইয়ে করতে পোরাস আম্বি পোরাসের সঙ্গে যুদ্ধ করে আসার পরে এখানে ধনানন্দর সামনাসামনি হয়েছিল, দেখে বলেছিল আচ্ছা যুদ্ধ হবে না, ব্যাক আলেকজান্ডার। ধনানন্দের পরে এসেছিল কে? চন্দ্রগুপ্ত মৌর্য।
রাইট, চন্দ্রগুপ্ত মৌর্য। ধনানন্দের একটা মন্ত্রী ছিল, তার নাম হচ্ছে কৌটিল্য। এই গল্পটা বলি, কৌটিল্যর ব্যাপারটা কি? কৌটিল্য ধনানন্দের মন্ত্রী ছিল, কোনো কারণবশত তার সঙ্গে চটাচটি হয়ে যায় ধনানন্দের সঙ্গে। তো কৌটিল্যকে বের করে দেয়, ভাগো তুমি এখান থেকে। ও ইগোতে নিয়ে নেয় কৌটিল্য। ইগোতে নেওয়ার কি একটা ছোট ছেলেকে ও তৈরি করতে লাগলো যে এ নেক্সট মগধের রাজা হবে। ওকে সবকিছু ট্যাকটিক্স ফ্যাকটিক্স শিখিয়ে ওকে একদম তৈরি করে মানে রাজা বানিয়ে দিয়েছিল, রাজার থ্রোনে ওকে বসিয়ে দিয়েছিল। এই ধনানন্দকে কিন্তু উৎখাত করে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু বসেছিল। ইগোর জন্য অনেক এম্পায়ার কিন্তু পড়ে গেছিল। ওকে, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবো। হিস্ট্রি মিনস নো ইগো। ইগো হওয়া উচিত না, কিন্তু ইগোর জন্যই কিন্তু অনেক যুদ্ধ হয়েছিল এবং কমপ্লিটলি এম্পায়ার খতম হয়ে গেছিল ইগোর জন্য, রাইট? তো আজকে বোধ হয় এতটুকুই আছে নন্দ ডাইনেস্টি অব্দি। মিলিটারি মাইটস অফ নন্দ, এই যে গ্রিক অ্যাকাউন্টস আলেকজান্ডার হিস্টোরিক্যাল অ্যান্ড রিকর্ডেড দ্য নন্দ ডাইনেস্টি। এই যে নন্দ ডাইনেস্টির স্ট্রেংথ বলছে 2 লাখ ইনফ্যান্ট্রি, তখনকার দিনে 2 লাখ ইনফ্যান্ট্রি, 20,000 ক্যাভেলারি এবং 2,004 হর্সেস চ্যারিয়ট এবং 3,000 থেকে 6,000 ওয়ার এলিফ্যান্ট। মানে ভাবতে পারছো তখনকার দিনে পাকিস্তানের কাছে এত জিনিস নেই, এখন ভিকারিস্তানের কাছে এত জিনিস নেই। রেজাল্ট exhausted the terrified facing the force Alexander's troop mutant and the beast rivers and turned back, ফিরে চলে গেছিল। ওকে, ধনানন্দ এতটা পাওয়ারফুল ছিল। দ্য ট্রানজিশন অফ মৌর্য, যে বললাম এরপরে আস্তে আস্তে মৌর্য এম্পায়ার আসবে। ওকে, তো মৌর্য এম্পায়ারের পরে দেখবো আমরা পরবর্তী লেকচারে। এই যে ছোট ছোট পয়েন্টগুলো, এগুলো মোস্ট অফ দ্য কোচিং ইনস্টিটিউটের লেকচারার যারা, তারা জানেই না, আমি বলছি, চ্যালেঞ্জ টুকে বলছি, তারা জানেই না। পড়াবে কি? 100% কমন কি করে দেবে? জাস্ট পড়াতে হয়, ব্যবসা ভেতরে গেছে, আর কিছু না। ওকে, তো আজকের জন্য টাটা। আমার যে পুজো আছে একটা গ্রামের বাড়িতে, কালী পুজো, সেখানে যাবো। তো আজকের জন্য টাটা।